ওকে, আমরা কথা বলছিলাম যে ফিউল নিয়ে। তো ফিউল জিনিসটা হচ্ছে কি যে আমরা বিভিন্ন ধরনের জ্বালানি যেটা ইউজ করি। তো জ্বালানি বলতে এখানে আমরা জীবাশ্ম জ্বালানিকেই বুঝাচ্ছি যেটা আমরা মাটির নিচ থেকে উদ্ধার করি। যেমন কয়লা হতে পারে, এখানে আমাদের লিকুইড ফিউল আছে, অয়েল আছে মানে তেল হতে পারে, গ্যাস হতে পারে, ন্যাচারাল যে গ্যাসগুলো আমরা ইউজ করি সেগুলো হতে পারে। সেগুলো কি কাজে লাগে? সেগুলো হচ্ছে আমরা জ্বালাই। সহজ কথা হচ্ছে জ্বালানি দিয়ে আমরা জ্বালাই। জ্বালানোর পরে হচ্ছে আমরা এখান থেকে তাপশক্তি পাই। তাপশক্তিটাকে যেমন আমরা পানি ইউজ করতে পারি। বেশিরভাগ সময় পানি ইউজ করা হয় জ্বালানি ভিত্তিক, যেমন কয়লা ভিত্তিক যেসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে বা গ্যাস টারবাইন দিয়ে যেসব বিদ্যুৎ কেন্দ্র চালানো হয়। তো সেক্ষেত্রে কি করা হয় যে একটা পানি হয়তো আমরা জ্বালানোর পরে সেই তাপ দিয়ে হচ্ছে পানিকে বাষ্পে পরিণত করলাম। সেই স্টিমটা হচ্ছে টারবাইনে যাবে, ঘুরে, ঘুরে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করবে। তো এই যে জ্বালানির মাধ্যমে হচ্ছে আমরা তাপশক্তি, তারপর তাপশক্তি থেকে আমরা যে মেকানিক্যাল এনার্জিটা পাচ্ছি, এই পুরো প্রসেসটা আ হচ্ছে এভাবে কাজ করছে এবং পরে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। তো এই পুরো প্রসেসটাতে যেটা সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে যে খরচ খুবই কম আসে। এখন খরচ খুব কম আসে সেজন্যই হচ্ছে যেমন রিনিউয়েবল এনার্জির সাথে যদি আমরা তুলনা করি এফিশিয়েন্সি খুবই বেশি। এই ক্ষেত্রে যদি আমরা ফিউল ইউজ করি এবং হচ্ছে আমাদের খরচটা খুবই কম। এটা খুবই ইকোনমিক্যাল। এখন সমস্যাটা হচ্ছে কি যে আমাদের যে জীবাশ্ম জ্বালানিগুলো পৃথিবীতে খুবই লিমিটেড জ্বালানো। তো আমরা যখন সেই জ্বালানিটা হচ্ছে খুব তাড়াতাড়ি খরচ করে ফেলছি। তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো ৫০ বছর পরও আমরা এই জ্বালানিটা পাবো না। আর এই জ্বালানিটা তৈরি করার জন্য প্রসেসটা খুবই লম্বা। আমরা এখন কৃত্রিমভাবে জ্বালানো জীবাশ্ম কয়লা এগুলো খুব বেশি আমরা তৈরি করতে পারছি না। উৎপাদনটা আমরা এখনো শিখিনি। সেজন্য হচ্ছে জিনিসটা খুবই একটা লম্বা প্রসেস। হাজার, হাজার বছরের প্রয়োজন। আমরা খুব তাড়াতাড়ি সেটা তৈরি করতে পারব না। সেজন্য এটাকে বলা হচ্ছে রিনিউয়েবল আ না বলে মনে হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। সেটা কিংবা নবায়নযোগ্য নয় সেটা। আমরা নিজেরা তৈরি করতে পারব না। সেটার জন্য আমরা প্রকৃতির উপর নির্ভরশীল এবং প্রকৃতিতে যে মজুদটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এজন্য এটা যদিও এটা আমাদের হচ্ছে কি চিপ সোর্স মানে মুখ্য উপাদান আমরা বর্তমানে যেসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে বেশিরভাগই হচ্ছে জ্বালানির মাধ্যমে চলে। আর এই জ্বালানির মাধ্যমে চলে বলেই হচ্ছে যে বিশ্বে যেসব দেশ জ্বালানির মজুদ বেশি রয়েছে তাদের উপর আমাদের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। যেমন আমরা যখন হচ্ছে আ মধ্যপ্রাচ্যে দেখা যায় যে যুদ্ধ লাগে, আমাদের দেশে খুব জ্বালানি সংকট হয়। আমাদের হয়তোবা মলগুলো তখন ৬ টার পর বন্ধ রাখতে হয়। কেন রাখতে হয়? কারণ হচ্ছে আমরা ওই গ্যাসটা কিনতে পারছি না। গ্যাসটা কোথা থেকে? মধ্যপ্রাচ্য থেকে আসে। তো আমরা খুবই নির্ভরশীল এটার উপর নির্ভরশীলতা জ্বালানির উপর বেশি। কেন বেশি? কেন আমরা এতটা নির্ভরশীল? কারণ হচ্ছে এটার এফিসিয়েন্সি বেশি। আমাদের খুব ইকোনমিক্যাল জিনিসটা। বাট এটা যেহেতু ক্ষয়শীল, খুব নির্ভরশীল সেজন্য সব সব দেশই চায় যে তাদের নির্ভরশীলতাটা যেন এই জ্বালানি থেকে সরে গিয়ে রিনিউয়েবল এনার্জি দিকে আসে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা রিনিউয়েবল এনার্জি আম সেটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। আচ্ছা নিউক্লিয়ার এনার্জি রিনিউয়েবল না নন রিনিউয়েবল না। কারণ সেটা আমরা ইউরেনিয়ামের উপর নির্ভরশীল তো ইউরেনিয়াম অনেকটা আমাদের প্রকৃতিতেই পাওয়া যায়। আম আ তো সেক্ষেত্রে একটা ভালো জিনিস হচ্ছে যে এখানে আমরা জিনিসটা কাজ কিভাবে করে? জিনিসটা হচ্ছে যে আমরা নিউট্রন দ্বারা আমরা ফিশন বিক্রিয়া পড়েছি 9-10 এ পড়লাম। সেক্ষেত্রে কি হয় যে খুব একটা ছোট নিউটন দ্বারা আমরা হয়তোবা এটমটাকে হচ্ছে আঘাত করছি এবং সেজন্য হচ্ছে পর্যায়ক্রমে একটা চেইন রিঅ্যাকশন হচ্ছে। সেখানে প্রচুর পরিমাণ আমরা কি পাচ্ছি? আমরা হচ্ছে প্রচুর পরিমাণে এনার্জি পাচ্ছি। সেই এনার্জিটা হয়তোবা হিট ফর্মে বের হয়ে আসে যদি বের হয়ে আসে সেখান থেকে আমরা সেম জিনিসটাই। ওখানে যেরকম আমরা ফিউলকে পুড়িয়ে তারপর হচ্ছে তাপশক্তি উৎপন্ন করছিলাম, এখানে আমরা ফিশন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে তাপশক্তি উৎপন্ন করব। এখানে সবচেয়ে বড় সুবিধাটা যেটা সেটা হচ্ছে খুব বিশাল পরিমাণ হচ্ছে আমরা এখান থেকে এনার্জি পাই। খুব কম পরিমাণ আমাদের ফিউল খরচ করে। এটাও ফিউলের মতোই এক ধরনের ফিউলই। কিন্তু এখানে নিউক্লিয়ার ফিউল ইউজ করলে কি আমরা খুব কম পরিমাণ ফিউল ইউজ করে খুব বেশি পরিমাণে পাই। এবং জিনিসটা কতটুকু বড় সেটা হচ্ছে এই সমপরিমাণ ১ কেজি যদি নিউক্লিয়ার ফিউল বলতে ধরো যে একটা ইউরেনিয়াম হতে পারে এখানে। তো ১ কেজি নিউক্লিয়ার ফিউলে আমরা ইউজ করে যতটুকু আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো, সমপরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে আমাদের ৪৫০০ মানে ৪৫০০ টন বিদ্যুতের প্রয়োজন। এখানে কিন্তু ৪৫০০ টন, টন মানে কি? ১ টন মানে হচ্ছে ১,০০০ কেজি। তার মানে ৪৫০০ টন মানে হচ্ছে প্রায় ৪৫ লাখ কেজি, ৪৫ লক্ষ কেজি। সেটা কিন্তু খুবই বড় একটা পার্থক্য। রেশিওটা খুবই বড়। যে ১ কেজি নিউক্লিয়ার এনার্জি সমান প্রায় ৪৫ লাখ গুণ।
আমাদের কয়লার প্রয়োজন। তো এই কয়লা থেকে যে ধোঁয়া বের হবে, পরিবেশের যে ক্ষতি আর এত আমরা হচ্ছে জীবাশ্ম উত্তোলন করছি। তো এখান থেকে চিন্তা করলে আমাদের নিউক্লিয়ার এনার্জিটা খুব গ্রিন একটা এনার্জি। বলতে পারি যে আমাদের পরিবেশের ক্ষতিটা কম হচ্ছে যদি সেটা নিয়ন্ত্রিত উপায়ে করা যায়। বাট হ্যাঁ, এখানে রিস্কটাও বেশি। কি বলবো? এখানে আমাদের একটা গ্রাফ আছে। সেই গ্রাফটা হচ্ছে এনার্জি ইউটিলাইজেশন এ। আম ইম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বর্তমানে যে বিশ্বে যেগুলো হচ্ছে আমাদের এনার্জি তৈরি করার ক্ষেত্রে, এনার্জি জেনারেশন এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে অবদানটা রয়েছে সেটা হচ্ছে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো। এখানে এই যে লাল যে দেখতে পাচ্ছি পুরোটাই হচ্ছে কয়লা। বিশাল পরিমাণ হচ্ছে। যেমন আমাদের দেশের কথা যদি চিন্তা করি, আমাদের দেশে কিন্তু বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। মানে এখানে জ্বালানি হিসেবে আমরা কয়লা ইউজ করি এবং কয়লাকে পুড়িয়ে হচ্ছে তাপ পাই। তাপ মেকানিক্যাল এনার্জি পাই, সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে ক্রুড অয়েল। এই যে তেল যেটা সেটা হচ্ছে আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি। কয়লা আমাদের দেশেও পাওয়া যায়, যেমন বড়পুকুরিয়াতে পাওয়া যায়। আর কিছু আমরা আমদানিও করি। যেমন ঝাড়খণ্ডের রাজ্য থেকে আমরা ভারত থেকে কিছু কয়লা আমদানি করে থাকি। আমাদের দেশ থেকেও কিছু কয়লা যায়। তো কয়লার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, এটা প্রচুর পরিমাণ লাগে। তো এটার ট্রান্সপোর্টেশন খরচটা প্রচুর বেশি থাকতে হয় কয়লার ক্ষেত্রে। আর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে ট্রান্সপোর্টেশনটা এখানেও বেশি। আম যেমন কয়লা তুমি চাইলে মানে নিজে দিয়ে দিতে হয়। তেল চাইলে পাইপে নেওয়া যায়। কিন্তু এই সমস্যাটা হচ্ছে আমাদের দেশে তো আর তেল পাওয়া যায় না। বেশিরভাগ দেশেই তেল পাওয়া যায় না। সেটা বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে মধ্যপ্রাচ্যে। আর ভেনেজুয়েলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মজুদ থাকে হচ্ছে ভেনেজুয়েলায় ক্রুড তেলের, সেকেন্ড সৌদি আরব। সো ওইখান থেকে আমাদের নিয়ে আসতে হয়। তো সাগরের একটা কস্ট থাকে। কারণ আমদানি একটা কস্ট থাকে। পরিবহন একটা খরচ থাকে। জাহাজের খরচটা আমাদের বহন করতে হয়। তো সব মিলিয়ে ক্রুড অয়েলও আমরা খুবই নির্ভরশীল। কয়লার থেকে দেখা যায় যে ওটার দামটা বেশি পড়ে। আম and আমরা খুব নির্ভরশীল। বাংলাদেশে যে ক্রুড অয়েল গুলো আছে সেটা দেখা যায় যে ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের যে কোম্পানি সেটা হচ্ছে এই ক্রুড অয়েল ভিত্তিক যেসব হচ্ছে বিদ্যুৎ সেগুলো হচ্ছে মোটামুটি তারা হচ্ছে পর্যবেক্ষণ করে বাংলাদেশে। সেকেন্ড যেটা আছে সেটা পরে যদি দেখি বড়, সেটা হচ্ছে আমাদের আরেকটা যদি দেখি ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসও কিন্তু আমরা ওই যে জীবাশ্ম জ্বালানিরই একটা অংশ। বাট সেটা তুলনামূলক খুব কম ইউজ হয়। এখন বর্তমানে যেটা খুব বেশি ইউজ হচ্ছে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল যে কি? যেগুলো হচ্ছে আমরা নবায়নযোগ্য হতে পারে সোলার এনার্জি। সোলার এনার্জি খুব ভালোভাবে হচ্ছে ইউজ হচ্ছে। যদিও এটার এফিসিয়েন্সি খুবই কম, মানে অন্যদের তুলনায় কম। এবং সেটা বাড়ানোর জন্য প্রচুর গবেষণা করা হচ্ছে। আর আমরা আশা করছি যে ভবিষ্যতে হয়তোবা এটা খুবই বাড়বে। একটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এই যে খুব ছোট যেটা দেখছি। পৃথিবীতে পানির কোনো অভাব নেই। কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য শুধু পানিই যথেষ্ট না। যেটা বললাম যে উপর থেকে পড়তে হবে। এখন উপর থেকে পড়ার জন্য কি দরকার? আমাদের একটা উঁচু ভূমি দরকার। সেই উঁচু ভূমি এবং উপযুক্ত জায়গা, পাহাড়ি অঞ্চল সব মিলিয়ে এই জিনিসটা মানে আম ফিজিক্যালি করাটা বেশ লোকেশন সেট করাটা এই ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু ওই জিনিসটা সব জায়গায় প্রাকৃতিক যে ভূপ্রকৃতির সাথে মিলে না। তো সেজন্য দেখা যায় যে জিনিসটা খুবই সব জায়গায় হয়ে ওঠে না। এইজন্য এই জিনিসটা খুবই ছোট, কিন্তু হাইড্রো পাওয়ার প্ল্যান্টের আবার এফিসিয়েন্সি খুবই ভালো। এই যে কম্পারিজন যেগুলো আমি বললাম সেটাই এই চার্টে খুব সুন্দর করে লেখা আছে যে ওয়াটার পাওয়ার যেটা হচ্ছে হাইড্রো প্ল্যান্টে আমরা যেগুলো পাবো। ফিউল ফিউল বলতে এখানে সব ফিউলকে একসাথে ধরা হয়েছে। নিউক্লিয়ার প্লান্ট, এই যে নিউক্লিয়ারও আমরা এখন বর্তমানে বিশ্বে বেশ কয়েকটা দেশ হচ্ছে নিউক্লিয়ার প্ল্যান্ট ই করছে। আমি একটা চার্ট বানিয়েছি। আমি হয়তোবা সুযোগ পেলে তোমাকে দেখাবো। সো নিউক্লিয়ার আমার বিশ্বের বাংলাদেশেও একটা নিউক্লিয়ার শক্তিতে জাস্ট যুক্ত হলো এই বছর। এবং বাংলাদেশের জন্য খুবই শুভকামনা। আশা করি যে আমরা এখান থেকে খুব ভালো বিদ্যুৎ পাবো। এবং এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আপাতত আমরা কম্পারিজন টেবিলটা দেখি। কম্পারিজন টেবিল কি? ইনিশিয়াল কস্ট অ্যাকচুয়ালি ওয়াটার পাওয়ার প্ল্যান্ট অবভিয়াসলি বেশি। আমি যে বললাম যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কি হয় যে এটার যে রানিং কস্ট খুবই কম। রানিং কস্ট বলতে কি, এটা জ্বালানি মানে তৈরি করার পর সেটাকে যে চালাবা সেজন্য যে খরচ, মাসিক খরচ বা বার্ষিক খরচ সেটা অ্যাকচুয়ালি খুবই কম হয়। অ্যান্ড এটা রিজার্ভও পার্মানেন্ট থাকে। তুমি চাইলে এটাকে রিজার্ভ করে রেখে দিতে পারো। সেখান থেকে পানি রিজার্ভ করতে পারো এবং যখন দরকার তখন ততটুকু আউটপুটের জন্য ততটুকু পানি ফেলতে পারো। এবং খুবই ক্লিনেস্ট। এখানে কোনো ধোয়া-টোয়ার কোনো ব্যাপার না। অ্যান্ড খুব সিম্পল একটা জিনিস। পানি পড়ছে এবং পড়ার সময় হচ্ছে যে টারবাইনের মাধ্যমে একদিকে পড়বে, একমুখী হয়ে পড়বে, উপর থেকে নিচে পড়বে, জিনিসটা ঘুরবে। অ্যান্ড খুবই রিলায়েবল।
রিলায়েবিলিটি বেশ ভালো। কারণ কি আমি যখন চাচ্ছি তখন আমি পানি সেখান থেকে ফেলতে পারছি। যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারছি। বাতাসের মতো না যে এখন আসছে এখন আসবে না। জিনিসটা এমন না, সবসময় আমি মজুত রাখতে পারছি। কিন্তু ইনিশিয়াল কস্টটা প্রচুর বেশি। আর কস্টের চেয়েও বড় ব্যাপার হচ্ছে এই যে একটা লোকেশন সেট করা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রুশিয়াল একটা জিনিস। যেমন বাংলাদেশে চাইলেই কোথাও হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে যাবে না। ইনফ্যাক্ট কাপ্তাইয়ে যখন হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি হয় সেখানে কিন্তু স্থানীয় যে বসতি সেগুলোকে সরিয়ে ফেলতে হয়। রাজার যে বাড়ি সেগুলোকে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়। আ কারণ হচ্ছে ওই জায়গাটা আমাদের দরকার ছিল। এখন একটা বড় পাহাড়ি অঞ্চল দরকার যেখান থেকে পানি নিচে পড়বে। এই স্ট্রাকচারটা বাংলাদেশের মতো নিম্নভূমি যেগুলো অঞ্চল, বাংলাদেশ একটা নিম্নভূমি অঞ্চল। সেই জায়গার মধ্যে খুবই অসম্ভব একটা ব্যাপার। সেজন্য পাহাড়ি অঞ্চল দরকার। উপরে পানি রিজার্ভ করে রাখার জিনিস দরকার এবং আমেরিকায় যেটা আছে বেশ বড়। এটা নিয়ে আমি ভাবছি যে আরেকটা আলাদা ভিডিও করব। তো মেইন জিনিসটা যে এটার জন্য একটা লোকেশনটা প্রচুর ম্যাটার করে এবং এটার কস্ট, ইনিশিয়াল কস্টটা বেশ বড়সড় একটা কস্ট। এটা হচ্ছে ফিউল। ফিউলের ক্ষেত্রে কি? ফিউলের সবচেয়ে বড় যে জিনিসটা ইনিশিয়াল কস্টটা খুবই কম থাকে। যদিও এটা রানিং কস্টটা বেশি। রানিং কস্টটা কেন বেশি? কারণ এই যে জ্বালানি যে কিনা, ক্রয় করা। কারণ কি কয়লা যদি আমাদের এখানে মজুদও থাকে সেটাকে ট্রান্সপোর্ট তো করতে হবে। তো ট্রান্সপোর্ট করে সাধারণত করা হয় কি যে কয়লার খনি যে জায়গায় থাকে ওটার খুব আশেপাশে চেষ্টা করা হয় যাতে হচ্ছে যে পাওয়ার প্ল্যান্টটা সেটা যাতে তৈরি করা হয় যাতে হচ্ছে এই খরচটা যাতে কমে আসে। কিন্তু প্রচুর পরিমাণ খরচের দরকার হয়। যখন আমরা মধ্যপ্রাচ্য থেকে সেটা আমদানি করি সেখানেও প্রচুর খরচের দরকার হয়। তো রানিং কস্টটা অনেক বেশি। অ্যান্ড যদি রিজার্ভ বলি, রিজার্ভটাও হচ্ছে মানে তুমি কতটুকু হচ্ছে জমা করে রাখবা। জমা করে খুব বেশি যে রাখা যায় সেটাও না। কারণ হচ্ছে অনেক বড়, বড় তোমরা যদি কখনো কোনো পাওয়ার প্ল্যান্ট পর্যবেক্ষণ করো তখন দেখবা যে অনেক বড়, বড় ট্রাঙ্কের মধ্যে হচ্ছে জিনিসগুলো ভরে রাখা হয় এবং আমরা যতটুকু চিন্তা করি যে এতটুকু রেখে দিব বা জিনিসটা তো খুবই বড় আকারের থাকে তো ওইগুলোর ফিজিবিলিটি খুবই বড় থাকে। যেমন নিউক্লিয়ার পাওয়ার সাথে চিন্তা করো। ১ কেজি নিউক্লিয়ার ইউরেনিয়াম তুমি যেকোনো জায়গায় সেভ করতে পারবা। ৪৫ লাখ কেজি কয়লা হচ্ছে সেভ করাটা খুবই ঝামেলার একটা ব্যাপার। খুব বড় একটা ওয়্যার হাউস দরকার তোমার। ওগুলো পর্যবেক্ষণ দরকার যেগুলো যাতে কন্ডিশন ঠিক থাকে। সেই জিনিসটা ঠিক রাখা দরকার। তো খুব বেশি তুমি জমা রাখতে পারবে না। তো রিজার্ভ এর ক্ষেত্রে জিনিসটা খুব বেশি পার্মানেন্টলি রিজার্ভ করা যায় না। আর ক্লিনলিনেস এর কথা বলি যদি সবচেয়ে ডার্টিয়েস্ট জিনিস হচ্ছে এটা। কারণ এখান থেকে খুবই আমাদের ধোঁয়া বের হয়। আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়াগুলো হচ্ছে এই ফিউল থেকেই বের হয়। And simplicity is complex. Obviously it's complex. কারণ স্ট্রাকচারটা আমরা একটু স্ট্রাকচার দেখবো। পরের যে চ্যাপ্টার সেটাতে স্ট্রাকচার আছে সেখানে দেখবো। রিলায়েবিলিটি অবভিয়াসলি তুমি জমা করতে পারছো না। রিলায়েবল থাকা যায় না এটার উপর দিয়ে। পানির মতো না যে সবসময় পাবা বা জমা করে রাখতে যেহেতু জমা করে রাখতে পারছো না রিলায়েবিলিটি জমার উপর ডিপেন্ড করে যে তুমি জমা করে রাখতে পারতেছো না। সবসময় তুমি এটা যে পাবা সেটাও না। রিলায়েবিলিটি অবশ্যই অবশ্যই কমে। তো যুদ্ধ লাগলে আমরা এখানে কয়লা পাই, আমরা তেল পাই না। তো তেল না পেলে এই যে আমরা তো দেখতেই পারলাম যে এবার কি হলো। যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমরা তেল পাচ্ছি না এবং আমাদের পৃথিবী ইলেকট্রিসিটির অভাবে হচ্ছে মল বন্ধ করে রাখতে হচ্ছে। এতটা বাজে অবস্থা চলে এসেছে। আচ্ছা নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে গিয়ে হচ্ছে যে ইনিশিয়াল কস্টটা হাই থাকবে। রানিং কস্ট হচ্ছে খুব কম থাকে। অ্যান্ড রিজার্ভ হচ্ছে আহ আচ্ছা হ্যাঁ নিউক্লিয়ার এনার্জির ইনিশিয়াল কস্ট অবভিয়াসলি বেশি আছে। যেমন একটা পারমাণবিক পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হয়েছে আমাদের। কিন্তু তার রানিং কস্টটা কম। কেন? কারণ আমাদের যে জ্বালানিটা সেটার দাম দাম যেমনই হোক আমাদের লাখ মানে খুবই কম দরকার হচ্ছে। আমাদের ৪৫ লাখ কেজি হচ্ছে কিনতে হচ্ছে না ১ কেজি কিনতে হচ্ছে। তো সেই জায়গায় হচ্ছে রানিং কস্টটা কম যেহেতু আমাদের জ্বালানির দাম কম বা জ্বালানি লাগছে কম। আরেকটা হচ্ছে রিজার্ভ আম রিজার্ভ হচ্ছে আ নট লাইক ওয়াটার পাওয়ার প্ল্যান্ট বাট হচ্ছে কয়লা থেকে বা ফিউল থেকে বেটার। আর যদি ক্লিনলিনেস এর কথা বলি অবভিয়াসলি ক্লিন এখানে কোনো এই যে কালো ধোঁয়া এরকম টাইপের জিনিস নাই। স্টিম বের হচ্ছে বাট কালো ধোঁয়া এগুলো কিছু না। আরেকটা হচ্ছে কমপ্লেক্স অবভিয়াসলি মোর কমপ্লেক্স। কারণ পুরো স্ট্রাকচারটা যদি তুমি দেখো খুবই কমপ্লেক্স। তুমি কতটুকু দিবা না দিবা আর এটা একটু ১৯-২০ হলে খুবই প্রিসাইজলি এটা হচ্ছে ডিজাইন করতে হবে। যদি ১৯-২০ হয় কন্ট্রোলটা যদি ঠিক না হয় সেক্ষেত্রে দেখা যাবে কি তোমার পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে ব্লাস্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে বা খুবই ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে। যেমন চেরনোবিলের একটা ঘটনা আমরা উল্লেখ করতে পারি। খুবই বাজে একটা অবস্থা হবে। বিশ্বের জন্য সেটা খুবই ভয়াবহ একটা জিনিস। আর রিলায়েবল ইজ obviously more reliable আমরা
এখানে যদি মানে তুমি খুব বেশি আউটপুট হচ্ছে খুব কন্ট্রোল করতে পারছো। খুব কম জ্বালানি দিয়ে খুব বেশি আউটপুট পাচ্ছ। তো ওভারঅল ইটস মোর রিলায়েবল। আচ্ছা তারপরেরটাতে আছে আমাদের ইউনিট অফ এনার্জি। আমি একটু পড়ে দেই।